রাত 11টা। আদিত্য নূরকে বুকে নিয়ে শুয়ে আছে। নূর ঘুমায়নি এখনো। হাত নেড়ে নেড়ে নানান কথার ফুলঝুরি সাজাচ্ছে। আর আদিত্য মুগ্ধ হয়ে সেসব শুনছে। তখনই হঠাৎ কেউ দরজায় জোরে জোরে নক করল। আদিত্য ভ্রু কুঁচকে ভাবল, এতরাতে আবার কে এলো? আদিত্য নূরকে উঠে গিয়ে দরজা খুলতে গেল। দরজা খুলতেই হঠাৎ সায়না আদিত্যকে ঝাপটে ধরল। ঝাপটে ধরে ন্যাকামি করে বলল, আদিত্য, আই অ্যাম স্কেয়ার্ড আদিত্য, প্লিজ হেল্প মি। সায়নাকে আবারও আদিত্যকে এভাবে জড়িয়ে ধরতে দেখে নূরের প্রচুর রাগ হতে লাগল। ওর ইচ্ছে করছে এখনই এই সায়নার মাথার ওপর বেবিকে দিয়ে পটি করাতে। পচা একটা। বারবার শুধু নূরের হিরোকে জড়িয়ে ধরে। সায়নার আচরণে আদিত্য চরম বিরক্ত। অন্য কেউ হলে এতক্ষণে দু একটা চড় থাপ্পড় লাগিয়ে দিত আদিত্য। তবে ফুপাতো বোন দেখে কিছু বলাতেও পারছে না। আদিত্য সায়নাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে শক্ত গলায় বলল, তোমাকে কতবার বলবো, এটা বাংলাদেশ। এখানে অন্য একটা পুরুষকে কেউ এভাবে কথায় কথায় জড়িয়ে ধরে না। আর আমার পার্সোনালি ও এসব পছন্দ মতো না। তাই পরবর্তীতে খেয়াল রাখবে। সায়না ঢং করে বলল, সরি আদিত্য, আসলে আমি না অনেক ভয় পাচ্ছিলাম তাই এমন করেছি। আমি কখনো একা একা থাকিনি তো তাই খুব ভয় লাগছে। তার ওপর নতুন জায়গা। আমার খুব ভয় লাগছে। প্লিজ আদিত্য, আমি কি আজ তোমার সাথে থাকতে পারি? আদিত্য কিছু বলার আগে নূর তেড়ে এসে সায়নার সামনে দাঁড়িয়ে বলে উঠল, এই পচা মেয়েটা, তুমি কেন আমার হিরোর সাথে থাকবে? হিরোর সাথে শুধু আমি থাকব। আর কেউ যদি? তুমি যাও, এখান থেকে যাও। নূর সায়নাকে ঠেলে বার করে দিতে লাগল। সায়না ভেতরে ভেতরে রাগে কটমট করলেও আদিত্যের সামনে চুপ করে রইল। আদিত্য নূরের হাত আটকে দিয়ে বলল, শান্ত হও অ্যাঞ্জেলা, এমন করতে হয় না। সায়না আমাদের গেস্ট। গেস্টের সাথে এমন করলে লোকে তোমাকে পচা বলবে। আমি ওকে বুঝিয়ে বলছি। আদিত্যের কথা মতো নূর থেমে গেল। আদিত্য এবার সায়নার দিকে তাকিয়ে বলল, দেখ সায়না, তুমি যেটা বলছো সেটা সম্ভব না। তুমি আমাদের সাথে থাকতে পারবে না। আর এত ভয় পাওয়ার কিছু নেই। তবুও যদি বেশি ভয় লাগে তাহলে আমি নীলাকে বলে দিচ্ছি, ও তোমার সাথে ঘুমাবে, ঠিক আছে? সায়না জোরপূর্বক হেসে বলল, না না, তার দরকার নেই। আমি না হয় আবারও ঘুমানোর চেষ্টা করি গিয়ে। কথাটা বলে সায়না চলে যেতে লাগল। আর নিজের প্ল্যান ফেল হওয়ার জন্য রাগে কিরমির করতে লাগল। ও ভেবে পাচ্ছে না আদিত্য এই পাগল মেয়েটার মাঝে কি পেয়েছে, যার জন্য ও এত পাগল হয়েছে। তবে যাই হয়ে যাক, এই পাগল মেয়েটাকে তো আদিত্যের জীবন থেকে সরিয়েই ছাড়বে। রাত 12টার দিকে বিহান বাসায় ফিরল। নেশায় ধূত, চোখ দুটো লাল হয়ে আছে। রুমের দরজা খুলে ভেতরে ঢুকে বেডের দিকে তাকাতেই কপাল কুঁচকে এলো বিহানের। আঙুল দিয়ে চোখ কচলিয়ে আবার ভালো করে তাকাল। না, হো ভুল দেখছে না। আয়াত সত্যি সত্যিই ওর বিছানায় বসে আছে। তাও আবার দেহকর্মী মহিলাদের মতো কেমন অদ্ভুতভাবে সেজেগুজে বসে আছে। বিহানের মন মেজাজ এমনিতেও খারাপ হয়ে আছে। তার ওপর আয়াতকে এভাবে দেখে রেগে গিয়ে বলল, এই বেশরম মাইয়া, আপনি আবার আইছেন এইখানে? আপনার কি লাজলজ্জা বলতে কিছু নাই? এত রাইতে আমার রুমে কি করবার আইছেন আপনি? আয়াত উঠে দাঁড়িয়ে বিহানের সামনে এসে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল,
কেন আপনার যেটা দরকার সেটাই দিতে এসেছি, যাতে আপনাকে আর অন্য কারোর কাছে যেতে না হয়। বিহান ভ্রু কুঁচকে বলল, মানে কি কইবার চান আপনি? বাহ, ভালোই তো অভিনয় শিখেছেন। তা ড্রামা করার কি আছে? আয়াত হঠাৎ বিহানের কলার চেপে ধরে অশ্রু চোখে কিছুটা উচ্চাস্বরে বলে উঠল, আপনার যদি এতই চাহিদা ছিল তাহলে আমাকে বলতেন, আমি নিজেকে আপনার সামনে বিলিয়ে দিতাম। তাহলে তো আর আপনাকে ওই নষ্ট পাড়ায় যেতে হতো না। আয়াতের মুখে নষ্ট পাড়ার কথা শুনে অনেকটা চমকে গেল বিহান। সাথে সাথে আয়াতের কথায় প্রচুর রাগও হল। বিহান আয়াতকে নিজের কাছ থেকে ছাড়িয়ে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, বাহ বহুত আচ্ছা, আমি খুব একটা অবাক হইতাছি না আপনের কাজে। আমি আগেই জানতাম আপনের জোচ্চোর মা একদিন না একদিন টাকার লোভে আপনের এই কাজে নামায় দেব। তা আপনিও যে এত সহজে এই ধান্দায় নাইমা পড়বেন তা জানতাম না। তা আমি কি প্রথম কাস্টমার, নাকি আমার আগেও কেউ? বিহানের কথা শেষ করার আগেই আয়াত বিহানের নাম নিয়ে চিল্লিয়ে উঠে ঠাস করে বিহানের গালে একটা চড় মেরে দিল। তারপর রাগী কণ্ঠে বলে উঠল, আপনার মুখে কিচ্ছু বাধে না তাই না? যা ইচ্ছে তাই বলে যান। আচ্ছা ঠিক আছে, আমার মা খারাপ, আমি খারাপ, তাহলে আপনি কি? হ্যাঁ, আপনি যে জঘন্য কাজ করে বেড়াচ্ছেন তার বেলায় কি? হ্যাঁ, এমনিতে তো এমন ভাব দেখান যেন মেয়েদের থেকে আপনি 10 হাত দূরে থাকেন, আর অন্যদিকে ওইসব নোংরা কাজ করে বেড়ান। আমার মা না হয় খারাপ দেখে আমাকে খারাপ শিক্ষা দেয়, তো আপনার মা বাবা কেমন শুনি? তারা কি আপনাকে এইসব করার শিক্ষা দিয়েছে? বলুন। আয়াত বিহানের সবচেয়ে ফুরবল জায়গায় আঘাত করেছে। বিহানের আগে থেকেই মন মেজাজ বিগড়ে আছে, আবার নেশাও করে আছে, তার ওপর আয়াতের এমন মা বাপ নিয়ে কথা বলায় বিহানের রাগের সর্বসীমা পেরিয়ে গেল। এই মুহূর্তে বিহান রাগের মাথায় তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। বিহান চোখ মুখ লাল করে ঠাস করে আয়াতের গালে একটা চড় বসিয়ে দিল। চড় খেয়ে আয়াত ছিটকে নিচে পড়ে গেল। গালে হাত দিয়ে আহত দৃষ্টিতে বিহানের দিকে তাকালো আয়াত। বিহান আয়াতের সামনে বসে আয়াতের চুলের মুঠি ধরে ওর মুখটা উঁচু করে ক্রূর চোখে তাকিয়ে বলল, তোরে আগেই কইছিলাম আমারে চেতাইছ না। আমি জঙ্গি কুকুর, খেপে গেলে কাউরে ছাড়ি না, কিন্তু তুই মানছ নাই। অহন আমার জঙ্গলিপনা দেখ। কি জানি কইতাছিলি? আমি ওই নষ্ট গলিতে গেছি কেন? তয় শোন। গেছি, আমার মন চাইছে গেছি, আরও ইচ্ছে হইলে আরও জামু, রোজ রোজ জামু। তাতে তোর কি? আমি যা খুশি তাই করি, তাতে তোর কি? আর তোরে আমি জবাব দিমু কেলা? আমার জীবন, আমার ইচ্ছা, আমার খুশি, আমার যেমনে মন চায় হেমনে চলুম, তোর জবাব দিতে বাধ্য না আমি। আয়াত এদিকে ব্যথায় ছটফট করে যাচ্ছে, কিন্তু বিহানের সেদিকে কোনো হুঁশ নেই। বিহান রাগের মাথায় ওর সব হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে। বিহান আরও বলতে লাগল, তোর শরীরে যদি বহুত জ্বালা ধইরা থাকে তাইলে তুইও ওই নষ্ট গলিতে যাইবার পারস। 1000টা লোক তোর জ্বালা মিটাই দিব, তয় আমার সামনে এইসব দেখাতে আবি না। অহন যা এইখান থাইকা, আর লজ্জার ছিটেফোঁটাও যদি থাইকা থাকে তাইলে আমার সামনে আর আবি না। কথাগুলো বলেই বিহান আয়াতের হাত ধরে ওকে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিল। আয়াত যেন অনুভূতি শূন্য হয়ে গেল।
আজকের মতো অপমান ও কোনোদিনও হয়নি। এই মানুষটাকে ভালোবাসার জন্য নিজেকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ মনে হচ্ছে। ওর এখন মরে যেতে ইচ্ছে করছে। হায়াত শূন্য চোখে তাকিয়ে ধীরে ধীরে এলোমেলো পায়ে ওখান থেকে চলে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে চোখ মেলতেই চমকে গেল নীলা। আবির ওর সামনে বেডের ওপর গালে হাত দিয়ে বসে ওর দিকে একধানে তাকিয়ে আছে। নীলা গায়ের চাদরটা ভালো করে টেনে নিয়ে লাজুক ভঙ্গিতে বলল, আপনি আপনি সকাল সকাল এখানে কি করছেন? কেউ দেখে ফেললে কি হবে? আবির নীলার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে টেডি স্মাইল দিয়ে নীলার গালে হাত বুলিয়ে বলল, হায় অয়, শুধু সকাল সকাল কেন? আমার তো রাত বিরাতেও তোমার কাছে থাকতে মন চায়। কি বলো, চলে আসবো নাকি? কথাটা বলেই আবির দুষ্টু হেসে নূরের মেরে দিল। নীলা লজ্জা পেয়ে বলল, ধাত সবসময় শুধু লুচুগিরি। সরেন তো এখান থেকে। নীলা আবিরকে দুই হাত দিয়ে ঠেলতে লাগল, কিন্তু আবিরের একটা পশমও নড়াতে পারছে না। নীলা না পেরে অনুনয়ের সুরে বলল, প্লিজ সরুন না, আমি ওয়াশরুমে যাব। আবির বলে উঠল, যেতে দেব তার আগে আমার কিচ্ছি চাই। চুমু দাও আর নিজেকে আজাদ করে নাও। চুমুর বদলে আজাদি। হায়, এমন অফার তো পাক বাহিনীও দেয়নি। দেখেছ আমি কত মহান? হ্যাঁ হ্যাঁ দেখেছি। এখন সরুন প্লিজ। নো, সরুন। আগে কিচ্ছি তারপর সরাসরি। কথাটা বলেই আবির নীলার ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগল। দুজনের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই, তখনই হঠাৎ নীলা দরজার দিকে তাকিয়ে বলে উঠল, জিজু। আবির বেচারা এক ঝটকায় নীলাকে ছেড়ে সোজা হয়ে বসল। দরজার দিকে তাকিয়ে দেখল দরজায় কেউই নেই। তার মানে নীলা ওকে বোকা বানিয়েছে। আর নীলা তাড়াতাড়ি উঠে ওয়াশরুমের দিকে দৌড়াল। ওয়াশরুমের দরজায় গিয়ে আবিরের দিকে তাকিয়ে জিভ দেখিয়ে হাসতে হাসতে ভেতরে ঢুকে গেল। আর মাথা ঝাঁকিয়ে হাসল। আদিত্য গার্ডেন এরিয়ায় এক্সারসাইজ করছে। আর সায়না উপর থেকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্যের সুঠাম বডি দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না ও। সায়নাও একটু পরে নেমে এলো আদিত্যের কাছে। টাইট টি শার্ট আর টাইট 3/4 লেগিস পরে আদিত্যর কাছে এসে নিজেও এক্সারসাইজ করতে লাগল। এক্সারসাইজের বাহানায় আদিত্যকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। কিন্তু আদিত্য সায়নার দিকে একবারের জন্যও তাকাচ্ছে না। নূরের বিড়াল ছানা নূরের শরীরের ওপর এসে নড়াচড়া করাই নূরের ঘুম ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে মুচকি হেসে বিড়াল ছানাকে কোলে নিয়ে আদর করতে লাগল। একটু পরে ছানাকে নিয়ে নূর উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেকনিতে এলো। বেকনিতে এসে নিচে তাকাতেই আদিত্য আর সায়নাকে দেখতে পেল। সায়নাকে আদিত্যর কাছে দেখে নূরের আবারও রাগ লাগতে শুরু করল। এই মেয়েটাকে নূরের একদমই পছন্দ হয় না, সবসময় শুধু হিরোর আগে পিছে ঘোরে। পচা একটা মেয়ে। তখনই হঠাৎ সায়না পড়ে যাওয়ার ভান করে আদিত্যের গায়ের ওপর ঢলে পড়ল। এটা দেখে নূর আরও রাগ হতে লাগল। ওর ইচ্ছে করছে এখনই বেবিকে দিয়ে ওই পচা মেয়েটার শরীরে আঁচড় বসিয়ে দিতে। আদিত্য মুখে বিরক্তের ছাপ এনে সায়নাকে নিজের কাজ ছাড়িয়ে সোজা করে দাঁড় করাল। সায়না ঢং করে বলল, সরি আদিত্য, আসলে হঠাৎ করে পর যেতে নিলাম তো তাই তোমাকে ধরেছি। আদিত্য কিছু না বলে সায়নাকে ওখানে রেখে চলে গেল। একটু পরে আদিত্য নূরকে নিয়ে ব্রেকফাস্ট করতে নিচে নেমে এলো।
ডাইনিং টেবিলে গিয়ে বসে নূরকে খাইয়ে দিতে লাগল। তখনই সায়নাও নিচে এলো। হেলে দুলে গিয়ে আদিত্যের পাশের চেয়ারটা টেনে আদিত্যের গা ঘেঁষে বসল। খাওয়ার সময়ও বারবার নানান বাহানায় সায়না আদিত্যর গা ঘেঁষে পড়ছে। নূর আর সহ্য করতে পারল না, হাতে থাকা পানির গ্লাসটা সায়নার মুখে ছুঁড়ে মারল। তারপর বলে উঠল, এই পচা মেয়েটা, সরো এখান থেকে। শুধু আমার হিরোর কাছে আসে। হঠাৎ নূরের এমন আচরণে আদিত্য অবাক হয়ে গেল। সায়নাকে ওর নিজেরও তেমন পছন্দ না। তবুও যেমনই হোক ও আদিত্যের ফুপুর মেয়ে, তাই আদিত্য সিচুয়েশন সামলানোর জন্য বলে উঠল, অ্যাঞ্জেলা, এটা কি করলে? তোমাকে আমি বলেছি না সায়না আমাদের গেস্ট, আর গেস্টদের সাথে এমন মিসবিহেভ করতে নেই। তুমি কি ব্যাড গার্ল হতে চাও? নূর মাথা নাড়াল। মানে সে চায় না? দেন সে সরি টু সায়না। নূর অনিচ্ছা সত্ত্বেও সায়নার দিকে আরো চোখে তাকিয়ে আস্তে করে সরি বলে দিল। সায়না ভেতরে ভেতরে রেগে থাকলেও আদিত্যের সামনে জোরপূর্বক হেসে বলল, ডোন্ট ওয়ারি, ইটস ওকে, আমি চেঞ্জ করে আসছি। কথাটা বলে সায়না চলে যেতে লাগল। যেতে যেতে বাঁকা হেসে মনে মনে ভাবল, নূরকে আদিত্যের জীবন থেকে সরানোর এটাই ভালো উপায়। নূরকে এমন এমন কাজ করাতে হবে যাতে আদিত্য চরম বিরক্ত হয়ে যায়। আর একসময় বিরক্ত হয়ে নূরকে ওর জীবন থেকে বের করে দিবে। কথাগুলো ভেবে সায়না শয়তানি হাসল। বিহান ঘুম থেকে উঠে দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে। মাথাটা অনেক ব্যথা করছে। কাল একটু বেশিই খাওয়া হয়ে গিয়েছিল, তাই হ্যাংওভারটা বেশিই হচ্ছে। কালকের কথা ভাবতেই হঠাৎ বিহানের কাল রাতের কথা মনে পড়ে গেল। কাল রাতে আয়াতের আশা, ওর সাথে করা খারাপ ব্যবহারগুলো মনে পড়ে গেল। বিহানের প্রচুর খারাপ লাগছে। মেয়েটার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। যতই হোক আয়াত আদিত্যের বোন। আমার ওর সাথে কথা বলে ওকে সরি বলতে হবে। কথাটা ভেবে বিহান উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রেডি হয়ে আদিত্যর বাসার উদ্দেশ্যে বের হল। কিন্তু আদিত্যের বাসায় এসেই এমন একটা খবর শুনল যার জন্য বিহান মোটেও প্রস্তুত ছিল না। নীলা এসে বিহানকে জানালো আয়াত নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তাই আবির আর আদিত্য হসপিটালে গিয়েছে। কথাটা শুনে বিহান হতভম্ব হয়ে গেল। 4 দিন পার হয়ে গেছে। 2 দিন পরেই আয়াতকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছিল। এখন প্রায় সুস্থ আয়াত। সেদিন রাতে বিহানের করা কাজগুলো আয়াত মেনে নিতে পারেনি, তাই অনেকগুলো ঘুমের বড়ি খেয়ে নিয়েছিল। পরে ওর বাবা মা টের পেলে দ্রুত ওকে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে 2 দিন পরেই আয়াতকে রিলিজ দিয়ে দেয়। এরই মধ্যে অনেকেই ওর কাছে এমনটা করার কারণ জিজ্ঞেস করে, কিন্তু আয়াত কাউকে কিছুই বলেনি। ও অসুস্থ দেখে কেউ আর ওকে বেশি চাপ দেয়নি। হসপিটাল থাকতে সবাই ওকে দেখতে এসেছিল, শুধু নূর বাদে। কারণ আদিত্য নূরকে শরীফা বেগমের সামনে আনতে চায়নি। তবে বাকি সবাই আয়াতকে দেখে গেছে। তবে যাকে সবচেয়ে আশা করছিল আয়াত, সেই লোকটিই আসেনি ওকে দেখতে। বিহান একবারের জন্যও হসপিটালে ওকে দেখতে আসেনি, এমনকি একটা ফোনও করেনি। আয়াত ভেবেছিল হয়তো ওর সুইসাইডের খবর শুনে বিহান দয়া করে হলেও ওকে দেখতে আসবে। কিন্তু না, আয়াত তো ভুলেই গিয়েছিল যে ও একটা পাথরকে ভালোবেসেছিল, যার কোনো মন নেই। হয়তো আমি মরে গেলেই বরং সে খুশি হতো। জানালার বাইরে তাকিয়ে আনমনা হয়ে কথাগুলো ভাবছিল আয়াত।
তখনই হঠাৎ আবির রুমে ঢুকে বলল, আয়ু চল ভাইয়ার বাসায় যাই। আয়াত মনমরা হয়ে বলল, তুমি যাও ভাইয়া, আমার যেতে ইচ্ছে করছে না। আরে চলো না, ভাইয়া ফোন করেছিল, ভাবিডোল নাকি বারবার তোর কথা বলছে, তোকে দেখতে চাচ্ছে। চলো না, তোরও ভাবিডোলের কাছে গেলে ভালো লাগবে। নূরের কথা শুনে আয়াত আর মানা করতে পারল। অগত্যা আবিরের সাথে যেতে রাজি হয়ে গেল। ঘণ্টাখানেক হলো আয়াত আবিরের সাথে আদিত্যের বাসায় এসেছে। নূরের সাথে সময় কাটিয়ে আয়াতের সত্যিই অনেকটা ভালো লাগছে। মেয়েটা সত্যিই অনেক মায়াবী, মুহূর্তেই সবার মন ফ্রেশ করে দেয়। আয়াত একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য বাইরে হাঁটছিল। তখনই সামনে তাকিয়ে বিহানকে বাগানের পাশে একটা ব্রেঞ্চের ওপর বসে ফোনে কথা বলতে দেখল। আয়াতের বুকটা ধুক করে উঠল। আমি এই লোকটার শোকে মরতে বসেছিলাম, আর এই পাষাণ লোকটা এখানে কত নিশ্চিন্তে বসে আছে। সত্যি এই লোকটাকে না দেখলে কখনো জানতামই না যে দুনিয়াতে এমন নিষ্ঠুর মানুষও আছে। আয়াত ধীরে ধীরে বিহানের সামনে গিয়ে দাঁড়াল। আয়াতকে দেখে বিহান ফোনটা রেখে দিয়ে আয়াতের দিকে তাকাল। আয়াত আস্তে করে বিহানের পাশে গিয়ে বসে তিরস্কার স্বরূপ বলে উঠল, আমাকে দেখে নিশ্চয় খুশি হননি। ভাবছেন এই আপদটা এখনো বেঁচে আছে কেন, মরে গেল না কেন, তাই না? সত্যি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করার জন্য দুঃখিত। তবে আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করেছিলাম আপনাকে খুশি করার, কিন্তু উপরওয়ালা বাঁচিয়ে রাখল, এতে আমার কি দোষ বলুন? বিহান চোয়াল শক্ত করে আয়াতকে কিছু না ওখান থেকে উঠে চলে যেতে নিল। আয়াত উঠে দাঁড়িয়ে আবার বলে উঠল, কি হলো, কিছু বললেন না? আজ আমাকে কিছু না শুনিয়েই চলে যাচ্ছেন, নাকি দয়া করছেন আমার ওপর? বিহান হঠাৎ আয়াতের দিকে ঘুরে ঠাস করে আয়াতের গালে একটা চড় মেরে দিল। আয়াত গালে হাত দিয়ে ছলছল চোখে বিহানের দিকে তাকাল। বিহান চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলে উঠল, আপনি হয়তো আমার কথা বুঝতে পারেন না, তাই আজ আমি আপনাদের মতো শুদ্ধ ভাষায় বলছি। হ্যাঁ তো কি যেন বলছিলেন? আমি কিছু বলছি না কেন? কি বলবো আমি? আমি যা বলবো তা কি শোনার ক্ষমতা আছে আপনার? আপনাদের মতো ননির পুতুল কি এত কঠিন কথা নিতে পারবেন? আপনি কি ভেবেছিলেন আপনি সুসাইড করবেন আর আমি সিনেমার হিরোদের মতো আপনার কাছে দৌড়ে এসে বলবো তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি ব্লাবলা? এখানে কি কোনো মুভি চলছে? জানেন, আমার সেদিন সকালে উঠে অনেক গিল্টি ফিল হচ্ছিল। ভাবছিলাম আপনাকে গিয়ে সরি বলবো, কিন্তু আপনার সুইসাইডের কথা শুনে আমার মতো পাল্টে গেছে। আপনাদের মতো বড়লোকের ছেলেমেয়েদের এই জন্য আমি দেখতে পারি না। কেন জানেন? কারণ আপনারা না চাইতেন অতি সহজেই সবকিছু পেয়ে যান। সেই জন্যই আপনারা কোনো কিছুর মূল্য বোঝেন না। আরে জীবন কি এতই সহজ? একটু কষ্ট পেলেন আর অমনি মরতে চলে গেলেন? মানুষ বেঁচে থাকার জন্য কত কষ্ট করে জানেন আপনি? আরে বেঁচে থাকার লড়াইয়ে মানুষকে কখনো কখনো জানোয়ার হয়ে উঠতে হয়। চলুন আপনাকে আমি কিছু দেখাবো আজকে। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে টেনে বাইরের দিকে নিয়ে গেল। আয়াত হতভম্বের মতো শুধু তাকিয়ে রইল। বিহান আয়াতকে রাস্তার এক জায়গায় নিয়ে এলো, যেখানে অনেক আবর্জনা রাখা হয়েছে। বিহান হাত উঁচু সামনের দিকে দেখালো। বিহানের ইশারা অনুযায়ী আয়াত সামনে তাকিয়ে দেখল কিছু রাস্তার সুবিধাবঞ্চিত শিশুরা আবর্জনার স্তূপ থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। এটা দেখে আয়াত থমকে গেল।
চোখ দুটো ভরে উঠল ওর। বিহান আবার বলে উঠল, দেখুন ওদের, বেঁচে থাকার জন্য ওরা কত লড়াই করছে। কুকুর বিড়ালের মতো রাস্তার খাবার কুড়িয়ে খাচ্ছে, তবু ওরা বাঁচতে চায়, এত সহজে হার মানতে চায় না। আল্লাহর দেওয়া জীবনটাকে এরা হেলাফেলা করতে চায় না। আর আপনি ফস করেই জীবন দিতে চলে গেলেন। জীবনটা এতই খেলনা আপনার জন্য। আয়াত কিছুই বলছে না। আসলে ও কিছু বলার ভাষাই পাচ্ছে না। বিহানের কথার কোনো জবাব নেই ওর কাছে। বিহান আবারও আয়াতের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগল। বিহান আয়াতকে নিয়ে নিজের কোয়ার্টারের রুমে এসে ঢুকল। রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে আয়াতকে একটানে সামনে দাঁড় করাল। তারপর হাত ছেড়ে দিয়ে বলে উঠল, দেখলেন তো মানুষ কতটা স্ট্রাগল করে বেঁচে থাকার জন্য। আরে আমার কাছে জিজ্ঞেস করুন বেঁচে থাকতে কতটা কষ্ট করতে হয়। সবার জীবন আপনার মতো হয় না, যাদের সোনার প্লেটে সব সাজানো থাকে। আমাদের বেঁচে থাকার জন্য প্রতিটা সময় লড়াই করতে হয়, কখনো অন্যের সাথে তো কখনো নিজের সাথে, নিজের ধৈর্যের সাথে, নিজের আত্মসম্মানের সাথে। আর আপনি ভাবছেন আপনার করা ওই মহান কাজটার জন্য আমি আপনাকে স্যালুট দিব? আচ্ছা বলুন তো, কি এমন এত পাহাড় সমান কষ্ট শুনি আপনার যে ওই মহান কাজটা করলেন আপনি? লেট মি গেস, আমি আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করি না, আপনাকে ভালোবাসি না, এটাই আপনার কষ্ট, তাই না? যার জন্য আপনি এই মহান কাজটা করেছেন। একটা পরপুরুষ আপনাকে ভালোবাসে না, সেই দুঃখে আপনি জীবন দিতে যাচ্ছেন। অথচ আপনাকে যারা ছোটবেলা থেকে ভালোবাসে তাদের ভালোবাসার কোনো দাম নেই আপনার কাছে। আপনার কিছু হয়ে গেলে তাদের কি অবস্থা হবে একবারও ভেবেছেন আপনি? তা কেন ভাববেন, আপনি তো আছেন আপনার মহান দুঃখ নিয়ে, যার সামনে আপনার অন্য কিছুর কোনো মাইনে নেই। আয়াতের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিহানের কথার কোনো জবাব নেই ওর কাছে। সত্যিই তো বলছে বিহান। বিহান কিছুটা থেমে আবার বলে উঠল, আরে কি ভালোবাসা ভালোবাসা লাগিয়ে রেখেছেন? জীবনে কি শুধু প্রেম ভালোবাসাই সবকিছু? আচ্ছা চলুন, আপনার কথাই মেনে নিলাম। ধরুন আপনাকে আমি ভালোবাসলাম, তারপর? তারপর কি? আয়াত চমকে তাকালো বিহানের দিকে। বিহান বলে উঠল, বলুন তারপর কি? তারপর নিশ্চয় আপনি আমাকে বিয়ের কথা বলবেন। তো বলুন কিভাবে বিয়ে হবে? আমার মতো ছেলের সাথে কি আপনার বাবা বিয়ে দিবেন কখনো? আচ্ছা চলুন তাকে কোনোমতে মানিয়ে নিলাম। আপনার ওই জোচ্চোর মা, সে কি আদৌ মানবে কখনো? তার মতো লোভী মহিলা কখনো আমার মতো ছেলের সাথে তোমার বিয়ে দিতে রাজি হবে? তখন নিশ্চয় আপনি বলবেন আপনি আমার জন্য সব ছেড়ে ছুড়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে চলুন, আপনার কথাই মানলাম, আমরা বিয়ে করে নিলাম। তারপর কি করবেন? এই কবুতরের বাসা দেখছেন, এখানেই আপনাকে থাকতে হবে। পারবেন থাকতে? এখানে আপনার আলিশান প্রাসাদের মতো কোনো ফ্যাসিলিটি নেই। নো এসি, নো গিজার, নো সার্ভেন্ট, নো কার। পারবেন ম্যানেজ করতে? হ্যাঁ জানি আপনি হয়তো এখন ডায়লগ ঝেড়ে বলবেন, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, তোমার সাথে আমি কুড়ে ঘরে থেকে ডাল ভাত খেয়েও বেঁচে থাকতে পারব। এসব ডায়লগ বলা সহজ, করাটা সহজ না। তারপরও চলুন, আপনার কথামতো এটাও না হয় মেনে নিলাম। কোনোভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করে নিলেন। এখন আসি সবচেয়ে মেইন পয়েন্টে।
আপনি আমাকে মানে আপনার হাসবেন্ডকে সবার কাছে কি বলে পরিচয় দিবেন? না না, আমি আমার প্রফেশনাল পরিচয়ের কথা বলছি না। সেটা আপনি যা খুশি তাই বলুন, ইট ডাজেন্ট ম্যাটার। আমি আমার পার্সোনাল পরিচয়ের কথা বলছি। আপনি আপনার স্বামীর পরিচয় হিসেবে কি বলবেন? আমার বংশ পরিচয় হিসেবে কি বলবেন? বিহানের কথা বুঝতে না পেরে আয়াত ভ্রু কুঁচকে তাকাল। বিহান বলে উঠল, কি হলো, বুঝলেন না তো আমার কথা? আপনি কখনো ভেবে দেখেছেন আমার নামের আগে পিছে কিছু নেই কেন? কেন নেই জানেন? কারণ আমি। এ পর্যায়ে এসে বিহানের কণ্ঠ কেমন যেন কাঁপতে লাগল। গলা দিয়ে কথাটা বের করতে কষ্ট হচ্ছে ওর। চোখ দুটো লাল হয়ে এলো। বিহান ধরা গলায় বলে উঠল, কারণ আমি একটা জারজ সন্তান। কথাটা শুনে আয়াত স্তব্ধ হয়ে গেল। চমকে বিহানের দিকে তাকাল। বিহান সামনের চেয়ারে লাথি মেরে উচ্চস্বরে বলে উঠল, ইয়েস, আই অ্যাম এ ব্লাডি বাস্টার্ড। আমার কোনো পরিচয় নেই। আমার জন্মদাতা বাপকে তা আমি জানি না। এতদিন তো আমার মাকে তাও জানতাম না। শুনেছি রাস্তায় কেউ আমাকে ফেলে রেখে গিয়েছিল। যারা রাস্তায় থাকে তারাই কেউ আমাকে ওখান থেকে উঠিয়েছিল। সেই থেকে আমার রাস্তার জীবন শুরু। আদিটা আমার জীবনে না আসলে হয়তো আমিও কোনো অন্ধকারে ডুবে যেতাম। আয়াত মুখে হাত চেপে ধরে কাঁদছে। বিহান আয়াতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এইটুকু শুনেই কাঁদছেন? আরও শুনলে কি করবেন? আপনি সেদিন আমাকে নষ্ট গলিতে যেতে দেখেছিলেন না? আপনি জানেন আমি কেন গিয়েছিলাম? না, আপনি যে কারণ ভাবছেন আমি সেই জন্য যাইনি। কিছুদিন আগেই জানতে পারলাম আমার জন্মদাত্রী মা নাকি ওখানে থাকে। তাই ওখানে গিয়েছিলাম। আপনি জানেন আমার মা একজন দেহকর্মী। পারবেন আপনি আপনার স্বামীর এই অস্তিত্ব মেনে নিতে? পারবেন সবার কাছে আমার পরিচয় দিতে? আরে, যেখানে আমি নিজেই নিজের অস্তিত্বকে ঘৃণা করি, সেখানে আপনি কি করে মেনে নিতে পারবেন? কথাগুলো বলতে বিহানের চোখ ভরে উঠল। তবে তা চোখ থেকে গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলল। নিজের চোখের পানি সে কাউকে দেখাতে চায় না। এতটাও ফুটবল সে না। বিহান চোখ মুছে কিছুটা সময় নিয়ে আবার শান্ত সুরে বলে উঠল, দেখুন, আমি আপনার ভালোর জন্যই বলছি। আমার পেছনে ছুটে শুধু শুধু নিজের জীবন বরবাদ করেন না। আপনার সামনে পুরো লাইফ পড়ে আছে। পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দেখবেন জীবনে অনেক সুখী হবেন। আয়াত শুধু কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পর চোখের পানি মুছে নিজেকে একটু শান্ত করল। এতক্ষণে আয়াত বলে উঠল, আপনি ঠিকই বলেছেন। আমি কাজটা ঠিক করিনি। সরি। আর হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। আজকের পর আর আমি আপনাকে বিরক্ত করব না। অ্যাগেন সরি ফর এভরিথিং। আমি এখন আসি। কথাটা মনে আয়াত দরজা খুলে বেরিয়ে গেল। পেছনে থেকে বিহান শুধু তাকিয়ে রইল। মাঝখানে আরও 2 দিন কেটে গেছে। এই 2 দিনে বিহান একটা জিনিস খেয়াল করেছে। আয়াত আগের থেকে অনেকটা বদলে গেছে। আয়াত আর আগের মতো ওর পেছনে ঘোরে না। কেমন যেন সবসময় মন মরা হয়ে থাকে। মুখে কোনো হাসি খুশি নেই। বিহান আদিত্যের বাসার ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। হঠাৎ কারোর পায়ের আওয়াজ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখল আয়াত। আয়াত বিহানকে দেখে বলে উঠল, সরি, আমি জানতাম না আপনি আছেন। জানলে আসতাম না।
কথাটা বলে আয়াত আবার চলে যেতে নিলেই বিহান আয়াতের নাম ধরে ডেকে উঠল। আয়াত বিহানের দিকে ফিরে বলল। কিছু বলবেন? বিহান একটু গলা খাকারি দিয়ে বলল, আপনি কি ঠিক আছেন? দেখুন, আমি যা বলেছি তা আপনার ভালোর জন্যই বল। বিহানের কথা শেষ হওয়ার আগেই আয়াত বলে উঠল, চিন্তা করেন না, আমি আবার সুইসাইড করার চেষ্টা করব না। বোকামি একবার করেছি, বারবার করব না। যাক, শেষমেশ আপনার সুবুদ্ধি হয়েছে, জেনে খুশি হলাম। আর আপনি ভবিষ্যতে আমার থেকেও 1000 গুণ ভালো ছেলে পাবেন, কারণ আপনি অনেক খুশি ডিজার্ভ করেন। আয়াত ফেক হাসি দিয়ে বলল, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন বিহানজি। আমি আপনাকে বলেছি আপনার জীবন থেকে সরে যাব। তাই বলে আমি অন্য কাউকে বিয়ে করে সংসার করব সেটাও বলিনি। বিহান ভ্রু কুঁচকে বলল, মানে? আয়াত শান্ত সুরে বলে উঠল, মানে আপনি সেদিন আমাকে অনেকগুলো কথা বলেছিলেন। আজ আমি কিছু কথা বলতে চাই আপনাকে। আমি আপনাকে বিরক্ত করব না, তবে অন্য কারোর ঘরণীয় হব না কখনো। আমি সারা জীবন আপনাকেই ভালোবেসে যাব, তবে দূর থেকে, বিনা কোনো শর্তে, বিনা কোনো দাবিতে। কারণ আপনাকে ভালো না বাসা আমার হাতে নেই। আমি চাইলেও আপনাকে ভালোবাসা বন্ধ করে অন্য কাউকে ভালোবাসতে পারব না, এটা আমার হাতে নেই। আপনাকে ভালোবাসা বন্ধ করতে হলে আমাকে আমার জীবন দিতে হবে। আর আপনিই তো বলেছেন জীবন এত সস্তা না। তাহলে কিভাবে করব বলুন? তবে চিন্তা করবেন না, আমি কখনো আর আপনার কাছে আমার ভালোবাসার দাবি নিয়ে আসব না। দূর থেকেই ভালোবেসে যাব। তাই বলে এটা ভাববেন না যে আমি সেদিন আপনার জীবনের সত্যতা জেনে আপনার কাছ থেকে দূরে যাচ্ছি, বা আমি আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারবো না সেই জন্য দূরে যাচ্ছি। না, এটা কখনোই না। আমি আপনার কাছে যে কোনো পরিস্থিতিতে খুশি খুশি থাকতে পারব। আপনার হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, হয়তো ফিল্মি ডায়লগ মনে হচ্ছে, তবে এটাই সত্যি। আমি আপনার থেকে দূরে সরে গেছি কেন জানেন? বিহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আয়াতের দিকে। আয়াত ম্লান হেসে বলে উঠল, কারণটা আপনি সেদিন আমাকে সবগুলো কারণই বলেছিলেন, কিন্তু আসল কারণটাই বলেননি। তবে আমি ঠিকই বুঝে গেছি। আসল কারণ হলো আমি আপনার কাছে আসলে আপনি তখন নিজেকে সবচেয়ে অসহায় ব্যক্তি মনে করেন। কারণ আপনি ভাবেন, আপনি আমাকে আমার প্রাপ্ত খুশি দিতে পারবেন না। আপনি ভয় পান এটা ভেবে যে, আপনার অস্তিত্বের প্রভাব আমাকে না গ্রাস করে নেয়, আমার জীবনটাকে অন্ধকারে না ঠেলে দেয়, আমি আমার নিজের অস্তিত্বই না হারিয়ে ফেলি। আর এসব আপনি কখনোই মেনে নিতে পারবেন না। আপনি ভাবেন আপনার জন্য আমার জীবন হয়তো নষ্ট হয়ে যাবে। আর তাই আমি আপনার সামনে আসলে আপনি নিজেকে অনেক অসহায় মনে করেন তখন। বিহান অবাক চোখে তাকালো আয়াতের দিকে। এই মেয়েটা কিভাবে ওর মনের কথা বুঝে গেল? সে তো কখনো তার মনের ভাব বুঝতে দেয়নি। আয়াত আবারও বলে উঠল, সেই জন্য আমি আপনার জীবন থেকে সরে যাব। কারণ আমি চাই না আমার জন্য আপনি নিজেকে অসহায় ভাবেন, অপরাধ বোধ আপনাকে কুরে কুরে খাক। আমি সেটা সহ্য করতে পারব না। তাই আপনাকে দূর থেকেই ভালোবেসে যাব। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি যতই না বলুন আমি বুঝে গেছি যে, আপনি কোথাও না কোথাও আমাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনি হয়তো মানবেন না, কারণ আপনি নিজেও এটা এখনো বুঝতে পারেননি।
বিহান কিছু বলতে নিলে আয়াত তাকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ না বলবেন না। আমি যদি ভুলও বুঝে থাকি, তবুও আমি এই ভুলটা নিয়েই থাকতে চাই। সারা জীবন না হয় এটা ভেবেই একটু খুশি হব। যাই হোক, আসি এখন। অনেক কথা বলে ফেললাম। কিছু ভুল হয়ে গেলে মাফ করে দিবেন। কথাটা বলেই আয়াত দ্রুত ওখান থেকে চলে গেল। আর বিহান অবাক চোখে তাকিয়ে রইল। আজ মেয়েটার কথাগুলো অন্যরকম ছিল। অনেক ম্যাচিওর। কোনো বাচ্চামো ছিল না। শেষে কি বলে গেল মেয়েটা? আমি ওকে ভালোবাসি? না না, এটা কিভাবে সম্ভব? কখনোই না। বিহানও একটু পরে ছাদ থেকে নেমে এলো। করিডোরের কাছে আসতেই হঠাৎ কারোর কান্নার শব্দ শুনতে পেল বিহান। বিহান ভ্রু কুঁচকে পাশে থাকা দরজাটা হালকা খুলে ভেতরে তাকাতেই চমকে গেল। ভেতরে আয়াত ফ্লোরে বসে মুখে হাত চেপে ধরে কাঁদছে। বিহানের কেমন যেন লাগল। এই প্রথম বুকে কোনো ব্যথা অনুভব করল ও। মেয়েটা কি তাকে সত্যিই এত ভালোবাসে? বিহান একবার ভেতরে যেতে নিয়েও আবার গেল না। ওকে এ মুহূর্তে একা ছেড়ে দেওয়াই ঠিক হবে। বিহান আস্তে করে ওখান থেকে সরে এলো। মাথার ভেতর শুধু আয়াতের কথাই ঘুরতে লাগল। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা করছে। ও কি কোনো ভুল করছে? আদিত্য একটু আগেই অফিসে গেছে। আবিরও ওর বাবার অফিস জয়েন করেছে। তাই সেও অফিসে। নূর ড্রয়িং রুমে ওর বিড়াল ছানা নিয়ে খেলা করছে। তখনই সায়না উপর থেকে সিঁড়ি বেয়ে নেমে এলো। নূরকে দেখে বাঁকা হেসে ধীরে ধীরে নূরের কাছে গিয়ে বসল। সায়নাকে দেখে নূর ভ্রু কুঁচকে ফেলল। মেয়েটাকে তার একদমই পছন্দ না। তবুও হিরো বলেছে গেস্টদের সাথে খারাপ ব্যবহার করতে হয় না। তাই নূর কিছু বলল না। সায়না নূরের দিকে তাকিয়ে বলল, কি করছো নূর? নূর বলে উঠল, তুমি কি অন্ধ নাকি? দেখছ না বেবির সাথে খেলা করছি। সায়না বলে উঠল, শুধু কি সবসময় খেলা করলে হবে? তুমি তো আদিত্যের বউ। তোমাকে বউদের মতো কাজকর্ম করা উচিত। তাহলে আদিত্য তোমাকে ভালোবাসবে। না হলে আর তোমাকে ভালোবাসবে না। তোমার ওপর বিরক্ত হয়ে যাবে। সায়নাকে নূরের পছন্দ না হলেও সায়নার কথায় নূর কৌতূহল পোষণ করে বলল, মানে কি করতে হবে আমাকে? তুমি চাইলে আমি তোমাকে বলতে পারি। তবে আমার একটা শর্ত আছে। তুমি যদি শর্ত মানো তাহলেই বলবো। কি শর্ত? শর্ত হলো, আমি তোমাকে যা যা শিখিয়ে দেব এগুলো তুমি কাউকে বলতে পারবে না। এটা আমাদের টপ সিক্রেট থাকবে, বুঝেছ? নূর সরল মনে রাজি হয়ে বলল, ঠিক আছে, আমি রাজি। এখন বলো আমাকে কি করতে হবে? সায়না নূরকে এক এক করে বলতে লাগলো ওকে কি করতে হবে। আর অবুঝ নূর সেগুলো সব মেনে নিয়ে বলল, এমন করলে হিরো আমার উপর খুশি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে আমি এমনই করব। সায়না বাঁকা হেসে ওখান থেকেই উঠে গেল। ওর প্ল্যানের প্রথম অংশ সাকসেসফুল হয়েছে। এখন শুধু রেজাল্ট দেখার পালা। ইট উইল বি ফান। সন্ধ্যায় যথাসময়ে আদিত্য অফিস থেকে বাসায় এলো। আর রোজকার মতো নূর দরজা খুলে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য প্রশান্তির হাসি দিয়ে নূরকে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। তারপর নূরকে কোলে নিয়ে বেডরুমে চলে গেল। বেডরুমে এসে আদিত্য নূরকে বেডের ওপর বসিয়ে দিয়ে
ল্যাপটপের ব্যাগ আর মোবাইলটাটি টেবিলের উপর রাখল। তারপর কাবার্ড থেকে কাপড়চোপড় নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কিছু সময় পর আদিত্য বের হল ওয়াশরুম থেকে। রুমে এসে দেখল নূর রুমে নেই। আদিত্য ভ্রু কুঁচকে ভাবল, নূর আবার কই গেল? এই মেয়েটাকে নিয়ে আর পারি না, একটু এক জায়গায় থাকে না, সারাক্ষণ শুধু ছোটাছুটি করে বেড়ায়। হঠাৎ বেলকনি থেকে কোনো কিছুর আওয়াজ শোনা গেল। আওয়াজের উৎস খোঁজার জন্য আদিত্য বেলকনির দিকে গেল। বেকনিতে এসে আদিত্যর চোখ চটগাছ হয়ে গেল। পুরো বাকরুদ্ধ হয়ে বলল, বেচারা। কারণ ওর সামনে নূর ওর ল্যাপটপ আর সদ্য কেনা লেটেস্ট আইফোনটা বালতির ভেতর নিয়ে সাবান পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে। নূরের এহেন কাজে আদিত্য তাজ্জব হয়ে চেয়ে রইল। তারপর দ্রুত গতিতে নূরের কাছে গিয়ে ওর হাত থেকে ল্যাপটপ আর ফোনটা নিয়ে উঁচু করে ধরল। ল্যাপটপ আর ফোনের গা বেয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। আদিত্য করুণ চোখে তাকিয়ে রইল ওর সদ্য অক্কা পাওয়া ল্যাপটপ আর ফোনের দিকে। বেচারারা কি দোষ করেছিল? এমন অকাল মৃত্যু হল তাদের। আদিত্য নূরের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, এটা কি করলে তুমি অ্যাঞ্জেল? নূর হাসি মুখে বলে উঠল, ভালো করেছি না আমি? দেখ, তোমার ল্যাপটপ আর ফোন একদম চকচকা করে পরিষ্কার করে দিয়েছি, আর কোনো ময়লা নেই। ভালো করেছি না আমি? আদিত্যের চোখ ফেটে কান্না আসছে। কি বলে এই মেয়ে? আমার ল্যাপটপ আর ফোনটাকে এমন বেরহমভাবে হত্যা করে বলছে ভালো করেছে। ল্যাপটপে ওর কতকাল জরুরি ফাইল ছিল। আদিত্য নূরের দিকে তাকিয়ে হতাশার সুরে বলল, এসব কেন করেছ অ্যাঞ্জেল? তোমাকে আমি মানা করেছি না এসব কাজ তোমাকে করতে হবে না, তারপরও কেন করতে যাও এসব? নূর ঠোঁট উল্টিয়ে অভিমানী সুরে বলল, তার মানে তুমি খুশি হওনি? ধাত, তুমি আমার কোনো কাজে খুশিই হও না। এত সুন্দর করে পরিষ্কার করে দিলাম তাও খুশি হও না। পচা একটা কথা নেই তোমার সাথে হুহ। কথাটা বলে নূর অভিমান করে ওখান থেকে উঠে রুমে চলে এলো। রুমে এসে দুম করে বেডের ওপর গাল ফুলিয়ে বসে রইল। ওই সায়না মেয়েটার ওপরও ওর অনেক রাগ হচ্ছে। কি একটা পচা বুদ্ধি দিল, হিরো তো খুশিই হল না। আদিত্য রুমে এসে নূরকে অভিমান করে বসে থাকতে দেখে মুচকি হেসে ওর সামনে গিয়ে বসল। আদিত্যকে দেখে নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে আস্তে করে নিজের দিকে ঘুরিয়ে আদুরে কণ্ঠে বলল, আমার অ্যাঞ্জেলটা রাগ করেছে কেন? আমি কি অ্যাঞ্জেলকে বকা দিয়েছি বলো? আরে আমি তো এমনি এমনি বলছিলাম। তুমি ছাড়া আমার কাছে অন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে বলো? তুমি তো আমার জান নিয়ে নিলেও আমি টু শব্দ করব না। সেখানে এই সামান্য জিনিসের কি মূল্য আছে? প্লিজ হাসো না সোনা পাখি। জানো তোমাকে হাসলে কত সুন্দর লাগে? একটু হাসো না। হাসব না আমি? তুমি তখন খুশি হওনি কেন? আমি তোমার জিনিসগুলো পরিষ্কার করে দিলাম আর তুমি একটুও খুশি হলে না। যাও, হাসব না আমি। আচ্ছা, হাসবে না? ঠিক আছে, আমিও দেখছি তুমি কিভাবে না হেসে থাকো। কথাটা বলেই আদিত্য নূরকে কাতুকুতু দিতে শুরু করল। নূর এবার খিলখিল করে হেসে উঠে মোচড়ামুচড়ি করতে লাগল। নূরের হাসি দেখে আদিত্য হেসে উঠল। এদিকে সায়না আদিত্য আর নূরের রুমের বাইরে এসে কান পেতে দাঁড়িয়ে আছে। ও তখন নূরকে যে কুবুদ্ধি শিখিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আদিত্য নিশ্চয় এখন রেগে নূরের সাথে রাগারাগি করবে। আর সেটা শোনার জন্যই সায়না অধীর আগ্রহে কান পেতে দাঁড়িয়ে আছে।
কিন্তু আদিত্যের রুম থেকে রাগারাগির বদলে হাসাহাসির শব্দ আসছে। তা শুনে সায়নার কপাল কুঁচকে এলো। মনে মনে ভাবল, আদিত্য নূরের ওপর রাগ করেনি। নিজের প্ল্যান এভাবে ফেল হতে দেখে সায়নার আগে ফ্লোরে একটা লাথি মেরে ওখান থেকে গটগট করে চলে গেল। ও ভেবে পায় না আদিত্য এই পাগল মেয়েটার জন্য এত পাগল কেন? কি এমন আছে ওর মাঝে? তবে যাই হোক, ওকে তো আদিত্যের জীবন থেকে সরিয়েই ছাড়ব। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল সায়না। রাতে ডিনার শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। বিহান আরও চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে। ভাবছে, মেয়েটাকে কত স্বাভাবিক লাগছে এখন, যেন কিছুই হয়নি। ওকে দেখে কে বলবে মেয়েটা তখন ওভাবে কেঁদেছে? আচ্ছা, আয়াত কি আমার জন্য আগেও এভাবে কেঁদেছে? আমার মতো একটা লাওয়ারিশ ব্যক্তির জন্য কেউ কাঁদে? কেউ ওর জন্য তার মূল্যবান চোখের জল বিসর্জন দেয়? কথাটা ভাবতেই কেমন যেন অদ্ভুত ফিলিং হচ্ছে বিহানের। বুকের ভেতর কেমন যেন অপরিচিত এলোমেলো একটা অনুভূতি হচ্ছে। না না, আমাকে এভাবে ফুটবল হলে চলবে না। আমার জীবনে এসবের জায়গা নেই। আয়াত আমার কাছ থেকে দূরেই ভালো থাকবে। এসব নানান যুক্তি দিয়ে নিজের মনকে শক্ত করার অহেতুক চেষ্টা করছে বিহান। আবির নীলার পাশে গা ঘেঁষে বসে আছে আর সুযোগ বুঝে নীলার সাথে দুষ্টুমি করে যাচ্ছে সবার সামনে, তাই নীলা কিছু বলতেও পারছে না। আবির সবার অগোচরে নিজের ডান হাতটা পেছনে দিক দিয়ে আস্তে আস্তে নামিয়ে নীলার কোমরের কাছে নিয়ে গেল। তারপর নীলার কোমরে টুস করে একটা চিমটি মেরে ফেলে। নীলা একটু ব্যথা পেয়ে চোখ গরম করে তাকালো আবিরের দিকে, আর আবির দুষ্টু হাসি দিল। নীলা চোখের ইশারায় আবিরের হাত সরিয়ে নিয়ে যেতে বলল, কিন্তু আবিরের তা নিয়ে কোনো ভাবান্তর নেই। ও ওভাবেই নীলার কোমরে হাত রেখে বসে আছে। নীলাও কি পাজি কম নাকি? নীলা নিজের মাথার চুল থেকে একটা পিন খুলে আবিরের হাতের ওপর টুস করে বিধিয়ে দিল। আবির এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে হাত ঝাঁকাতে ঝাঁকাতে মুখ দিয়ে উহু শব্দ করতে লাগল। বাকি সবাই হাসতে লাগল ওর কাণ্ড দেখে। সায়নার এসবে মন নেই। ও শুধু ধান্দায় আছে কিভাবে নূরকে চেতানো যায়, যাতে আদিত্য ওর পাগলামো দেখে বিরক্ত হয়ে যায়। সায়নার হঠাৎ মনে পড়ল ও যখনই আদিত্যের কাছে যায় তখনই নূর বেশি ক্ষেপে যায়। কথাটা ভেবে সায়না নূরকে রাগানোর জন্য ইচ্ছে করে আদিত্যের গা ঘেঁষে বসে ওর সাথে হেসে হেসে কথা বলতে লাগল। বিষয়টা আদিত্যের চরম বিরক্তিকর লাগলেও কিছু না বলে দাঁত কিরমির করে বসে রইল। সায়নাকে আদিত্যের সাথে এভাবে দেখে নূরের রাগ হতে লাগল। রাগে ওর ইচ্ছে করছে ওই পচা মেয়েটার মাথার ওপর আগুন ধরিয়ে দিতে। পচা মেয়েটা শুধু আমার হিরোর কাছে আসে। সায়না আদিত্যের দিকে তাকিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, আদিত্য, আমাকে একটা গান শোনাও না। মায়ের কাছে শুনেছি তুমি নাকি অনেক ভালো গান গাইতে পারো। আজকে আমাদের একটা গান শোনাও না। আদিত্য কিছু বলতে যাবে তার আগেই নূর তেরে এসে বলল, এই পচা মেয়েটা আমার হিরো কেন তোমাকে গান শোনাবে? হিরো কি তোমার বর নাকি? হিরো আমার বর। হিরো শুধু আমাকে গান শোনাবে বুঝেছ? পচা মেয়েটা, যাও এখান থেকে, তুমি যাও। নূর কথাগুলো বলতে বলতে সায়নার চুল ধরে টানতে লাগল, আর সায়না ব্যথায় ছটফট করতে লাগল। নূরের কাণ্ড দেখে আদিত্যের চোখ কপালে উঠে গেল। আদিত্য দ্রুত গিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে নূরকে সায়নার কাছ থেকে ছাড়িয়ে আনল। বাকি সবাই অনেক কষ্টে নিজেদের হাসি আটকে রেখেছে।
সায়নাকে এভাবে হেনস্থা করতে দেখে ওদের অনেক মজা লাগছে। আদিত্য নূরকে সোফায় বসিয়ে দিয়ে বলল, শান্ত হও প্লিজ। এমন করছো কেন অ্যাঞ্জেল? তোমাকে বলেছি না সায়না আমাদের গেস্ট, আর গেস্টদের সাথে এমন মিসবিহেভ করতে নেই। নূর প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, তাহলে ওই পচা মেয়েটা তোমাকে গান গাইতে কেন বলল? তুমি আমার হিরো, তুমি শুধু আমার জন্য গান গাইবে আর কারোর জন্য না। আরে বাবা, ও বলল বলেই কি আমি গাইলাম নাকি? আরে আমি তো মানাই করছিলাম, তার আগেই তুমি হাইপার হয়ে গেলে। আদিত্যের কথায় নূর একটু শান্ত হল, তবে এখনও ও সায়নার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আদিত্য সায়নার দিকে তাকিয়ে নূরের বিহেভিয়ার এর জন্য সরি বলল। সায়না ভেতরে ভেতরে রাগে ফেটে গেলে উপরে উপরে জোরপূর্বক হেসে বলল, ইটস ওকে। আবির পরিবেশটা স্বাভাবিক করার জন্য বলে উঠল, আরে সায়না, তোমার যখন এতই গান শোনার ইচ্ছা, তাহলে আমাদের ভাবিডোলকে বল না। আমাদের ভাবিডোল অনেক ভালো গান গাইতে পারে, সে তোমাকে গান গাইয়ে শোনাবে। আবিরের কথায় সবাই ভ্রু কুঁচকে ওর দিকে তাকাল। ওরা ভাবছে, এই আবিরটা আবার কখন নূরকে গান গাইতে শুনল? আজ পর্যন্ত আদিত্যই কখনো নূরকে গান গাইতে শোনেনি, তাহলে এ কোথা থেকে শুনল? এই ছেলে নির্ঘাত ঢপ মারছে। তবে নূর আবিরের কথায় খুশিতে গদগদ হয়ে বলল, হ্যাঁ আমি পারি তো গান গাইতে, আমি শোনাবো তোমাদের গান। আবির হাতে তালি দিয়ে বলল, বাহ, এত কামাল হো গেয়া, ধোতি ফারকে রুমাল হো গেয়া। তো শুধু দর্শক শ্রোতা পেশ হে আপনাদের সামনে দ্য কোকিল কণ্ঠী, সুরের রাগিনী আমাদের প্রিয় ভাবিডোল। তালিয়া। সবাই নূরের জন্য তালি বাজাল। নূর পাশে তাকিয়ে দেখল সায়না আবারও আদিত্যর কাছে ঘেঁষে ওর সাথে কথা বলার চেষ্টা করছে। নূরের আবারও রাগ উঠে গেল। নূর উঠে দাঁড়িয়ে সায়নার কাছে গিয়ে রাগী চোখে তাকিয়ে সায়নার হাত ধরে ওকে টেনে আদিত্যের কাছ থেকে সরিয়ে এনে একটা সিঙ্গেল সোফায় ঠাস করে বসিয়ে দিল। তারপর সায়নার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সায়নার একটু ভয় লাগছে, না জানি নূর আবার কি করে বসে। সায়না ভয় ঢোক গিলতে লাগল। আদিত্যেরও অনেক টেনশন হচ্ছে, না জানি নূর আবার কি করে বসে। যতই হোক আয়াত ওর ফুপির মেয়ে, আর ওর সাথে খারাপ কিছু হলে ব্যাপারটা ভালো দেখাবে না। আদিত্য ভাবছে, নূর শুধু সায়নার সাথেই কেন এমন করে? এমনিতে তো কত সহজেই সবার সাথে মিশে যায়, তাহলে সায়নাকে দেখতে পারে না কেন, এটাই বুঝতে পারছে না আদিত্য। আদিত্য উঠে গিয়ে আবারও নূরকে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। আবির একটু মহল বানানোর জন্য গিটার নিয়ে এলো। গিটারে টুংটাং করে নূরকে গাইতে শুরু করতে বলল। নূর গান গাওয়ার প্রস্তুতি নিয়ে একটু নড়েচড়ে বসল। সবাই নূরের গান শোনার জন্য আগ্রহী হয়ে বসে আছে। নূর সায়নার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আচমকা অনেক জোরে একটা চিল্লানি দিয়ে উঠল। আ! এমন একটা কাণ্ডের জন্য কেউই প্রস্তুত ছিল না। সবাই চমকে উঠল। নূরের চিল্লানিতে সবার কানের তালা ফেটে যাওয়ার উপক্রম। সবাই যার যার কান চেপে ধরল। আবির গিটার বাজাতে গিয়ে নূরের চিল্লানিতে হড়বড়িয়ে গিয়ে গিটারের তাড়ি ছিঁড়ে ফেলল। আর বিহান মাত্রই মুখে পানি দিয়েছিল। নূরের কাজে তারও মুখের পানি সব বাইরে ছিটকে পড়ে গেল। নূর উঠে দাঁড়িয়ে সায়নার কাছে এসে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওর চারিদিকে ঘুরে ঘুরে গেয়ে উঠল। নূরের এমন আজব গান আর কাণ্ড দেখে সবাই অবাক হয়ে চেয়ে রইল। নূর কখনো সায়নার চুল টানছে তো কখনো ঘাড় ঝাঁকাচ্ছে।
সায়নার চারিদিকে ঘুরে নানান ভঙ্গিমায় মুখ ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে গাইছে। নূর সায়নার অবস্থা নাজেহাল করে দিচ্ছে। আদিত্য চেষ্টা করেও নূরকে ঠেকাতে পারছে না। নূর ঘরের কোণা থেকে একটা ফুল ঝাড়ু এনে সায়নার মুখের ওপর বাড়ি মেরে দিল। বেচারি সায়নার নাকে মুখে ধুলো ঢুকে যাওয়ায় কাশতে লাগল। নূর সায়নার দিকে আঙুল তুলে গাইল। সায়নার অবস্থা শোচনীয়। নূর এবার টি টেবিলের ওপর থেকে একটা পানির বোল এনে সায়নার মাথার ওপর ঢেলে দিল। তারপর আবার গাইতে লাগল। গানের শেষে নূর আবারও গগনবিদারী একটা চিল্লানি দিয়ে উঠল। আ! নূরের চিল্লানির জোরে বেচারি সায়না সোফা উল্টে পড়ে গেল। এতক্ষণ হাসি আটকে রাখলেও এবার আর পারল না। বিহান আর আবির হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে ওদের পেটের খিল লেগে গেল। নূর যে সায়নাকে এমন হোয়াইট ওয়াশ করে দিয়েছে তা দেখে ওরা কিছুতেই হাসি থামাতে পারছে না। নীলা আর আয়াত ঠোঁট চেপে হাসছে। তবে আদিত্যের টেনশন হচ্ছে। নূর এবার একটু বেশিই করে ফেলেছে। আদিত্য দ্রুত গিয়ে নূরকে সায়নার কাছ থেকে সরিয়ে এনে সোফায় বসিয়ে দিল। তারপর সায়নার কাছে গিয়ে ওর হাত ধরে ওকে উঠতে সাহায্য করল। সায়না আদিত্যকে দেখে ন্যাকা কান্না শুরু করে দিল। আদিত্য বলে উঠল, সরি সায়না। নূরের হয়ে আমি সরি বলছি। তুমি তো জানোই ও কতটা অবুঝ। সায়না একটু থেমে নিজের চোখ দেখিয়ে বলল, আদিত্য দেখো না একটু। নূর তখন ঝাড়ু দিয়ে বাড়ি মারায় চোখে ময়লা গেছে। একটু দেখো না। আদিত্য অনিচ্ছা সত্ত্বেও ভদ্রতার খাতিরে সায়নার চোখে দেখতে লাগল। এটা দেখে নূরের রাগ আরও বেড়ে গেল। নূর হঠাৎ উঠে দাঁড়িয়ে একটি টেবিলের উপর রাখা কোকা কোলার একটা কাচের বোতল হাতে তুলে নিল। তারপর সায়নার দিকে এগিয়ে গিয়ে বলল, পচা মেয়ে সর আমার হিরোর কাছ থেকে। নূরের কথায় আদিত্য পেছনে ফিরে তাকাল। তখনই নূর কাচের বোতল উঠিয়ে সায়নার মাথায় বাড়ি দেওয়ার জন্য আগ্রাসী হল। আদিত্য চমকে গিয়ে নূরের হাত ধরে ওকে ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু নূর কিছুতেই মানছে না। ও সায়নার মাথা আজ ফাটিয়েই ছাড়বে। নূরের সাথে না পেরে উঠে আদিত্য আর উপায় না পেয়ে উচ্চস্বরে একটা ধমক দিয়ে উঠে বলল, স্টপ ইট নূর। স্টপ ইট রাইট নাও। কি করছো তুমি এসব? পাগল হয়ে গেছো তুমি? আদিত্যের ধমকে নূর কেঁপে উঠল। মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে গেল। অনেক অভিমান হচ্ছে ওর। আদিত্য আজ পর্যন্ত কখনো ওর সাথে এভাবে কথা বলেনি। আর আজই পচা মেয়েটার জন্য হিরো আমাকে বকল। কথাটা ভাবতেই নূরের কান্না পাচ্ছে। আদিত্য আবার বলল, যাও রুমে যাও। নূর চুপ করে দাঁড়িয়ে আছে। আদিত্য এবার উচ্চস্বরে বলে উঠল, কি হলো শুনতে পাওনি? গো টু ইউর রুম রাইট নাও। নূর এবার ঠোঁট উল্টিয়ে চোখ মুছতে মুছতে দৌড়ে উপরে চলে গেল। আদিত্য বুঝতে পারছে নূর অনেক কষ্ট পেয়েছে। কিন্তু ওর হাতে যে আর কোনো উপায় ছিল না। নূরকে না ঠেকালে ও আজ বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলত। তাই তো ওকে এমন করতে হল। না হলে ও ওর কলিজাটাকে কখনোই এভাবে বকত না। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে সায়নার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা সরি বলে ওখান থেকে চলে গেল। ধীরে ধীরে বাকি সবাইও নিজেদের রুমে চলে গেল। সবাই চলে যেতেই সায়না একটা বিশ্বজয়ের হাসি দিল। এটাই তো ও চাচ্ছিল। আদিত্য ধীরে ধীরে নূরের ওপর বিরক্ত হচ্ছে। এভাবেই একসময় ও নূরের ওপর পুরোপুরি অতিষ্ঠ হয়ে উঠবে।
আর একসময় নূরকে ওর জীবন থেকে ছুঁড়ে ফেলবে। তারপর আদিত্য শুধু আমার হবে। কথাগুলো ভেবে খুশি মনে নিজের রুমে গেল সায়না। চলবে।